আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। जिस वार्तालाप की इन्होंने बात की अभी वो एक प्राइवेट मीडिया संस्थान उसका आयोजन कर रहा है। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहां पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। এই মুহূর্তে একটা বিতর্ক নিয়ে আপনাদের সামনে এলাম। বিশ্বের সবথেকে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী কে? এতদিন তো নরেন্দ্র মোদী ছিলেন, এখন তাকে ছাপিয়ে গিয়েছেন 18 কোটি দেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য দিয়ে বলবো, কিন্তু কোনো গাঁজাখুরি গল্প নয়। তথ্য দিয়ে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে কতগুলো দেশের কতগুলো প্রতিষ্ঠান তার ওই লাইভ সম্প্রচার দেখেছেন। এই বাঙ্গুদের দেশে এরকম একটা প্রধানমন্ত্রী হলো কি করে, আমি তো সেটাই বুঝে পাই না। আমি বলি না মাঝে মাঝে যে তিনি যদি একটা বিশ্বের বড় দেশের প্রধানমন্ত্রী হতেন, সে বিশ্বটার চেহারাই উনি বদলে দিতেন। আমি কেন বলছি জনপ্রিয়তার হার বেশি? কারণ 2016 সালে হাউডি মোদি যে আয়োজনটা ট্রাম্প করেছিলেন নির্বাচনের আগে, যেখানে মোদির সঙ্গে হাতে হাত মিলিয়ে ট্রাম্প পুরো স্টেডিয়াম ঘুরেছিলেন, সেটার দেখেছিলেন 49 কোটি মানুষ, 5.9 মিলিয়ন দেখেছিলেন। গতকালের হিসেব জানেন? গতকালের হিসেব হচ্ছে 54.6 মিলিয়ন। মোদিকেও ছাপিয়ে গিয়েছেন। তাহলে এই মুহূর্তে এখন প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে কে বেশি জনপ্রিয়, মোদি না শেখ হাসিনা? আমি না মাঝে মাঝে প্রথম আমি খুব প্যাঁক মেরে আমি বলতাম যে অ্যাটলাস ম্যাপ যদি ফেলে দেওয়া হয় টেবিলের ওপরে, আপনার মনে থাকতে পারে, আমি বেশ কয়েকবার বলেছি এটা প্যাঁক মেরে, যে অ্যাটলাস ম্যাপ যদি টেবিলের ওপরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর 90-95% মানুষ বাংলাদেশকে চিনতে পারবে না, খুঁজে পাবে না বাংলাদেশকে, নামই শোনেনি। ইন্ডিয়া, পাকিস্তান এই বড় জোর এই বলবে, শ্রীলঙ্কা খুব বেশি হলে তাই বলবে। বাংলাদেশ বলে যে একটা রাষ্ট্র আছে সেটা কিন্তু কেউ বলতে পারত না। এই আপনার তথাকথিত লাল বিপ্লব, যেই লাল বিপ্লবে 2 বছরের জেরে আপনারা সারা পৃথিবীকে মাতিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো সমস্ত সারা পৃথিবী জেনে গেছে। তার ফল অবশ্য অন্য কিছু হয়েছে। সারা পৃথিবীতে আপনাদের সমস্ত পাসপোর্ট থাপ্পা লেগে গেছে, সারা পৃথিবীতে কোথাও ঢুকতে পারবেন না, যা কর্মকাণ্ড আপনারা করেছেন। কারণ ভারত তো দেবে না, আর যখনই ভারত দেবে না তখন বলবে যে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটায় আপনি যাননি কেন? ধাপ্পা না মারলেও, ধাপ্পা মারলে তো হয়ে গেল, 12টা বেজে গেল, আর ধাপ্পা না মারলেও বলে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটা সব থেকে বড় রাষ্ট্রটা আগে ঘুরে আসুন, তারপর আমাদের এখানে আসুন। আপনাদের তো আর বিদেশ যাওয়া হলো না, কিন্তু আপনারা সারা পৃথিবীতে দাঙ্গাবাজ সন্ত্রাসবাদী হিসেবে নিজেদের পরিচিত করে ফেলেছেন। আর আপনাদের 1000 বছর হায়াত পাক যিনি আছেন না, তিনি ওই যে ডক্টর ইউনূস, তিনি নাকি এখনো স্বপ্ন দেখছেন তিনি নাকি রাষ্ট্রপতি হবেন। এই স্বপ্নটা আর পূরণ হবে না। এই বয়সেও এত স্বপ্ন দেখে কি করে? চিটিংবাজরা বোধহয় এইরামই হয়, পৃথিবীর সবাইকে বোকা বানিয়ে, আর বাংলাদেশের সরল সাদাসিধে মানুষগুলোকে বোকা বানাতে আর কতক্ষণ লাগবে তার? তিনি বোকা বানিয়েছেন। ইন্টারন্যাশনাল ম্যান, তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন। আর রিসেট বাটন চেপার ফলে কি হয়েছে, সব একদম ওলট পালট হয়ে গেছে। তার যে 18 মাসের তার যে অভিযাত্রা, আমি অভিযাত্রা হিসেবে ব্যাখ্যা করব, 18 মাসের অভিযাত্রা, সেই যাত্রায় একেবারে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে ছেড়ে গেছেন। তার মধ্যে আমেরিকার সঙ্গে চুক্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছেন। যাক গিয়ে সেই আলাপ তো পরে করা যাবে।
এখন শেখ হাসিনার এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ এত লোকে দেখলো কেন? লোকে দেখলো একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাইজিং কান্ট্রি, তাকে ধ্বংসের মুখে 2 বছরের মধ্যে ঠেলে দেওয়ার পেছনে কারিগর যারা আছে, তাদের নেত্রী ফিরতে চাইছেন দেশটা পুনর্গঠনের জন্য। তিনি কি বলতে চাইছেন সেটা শোনার জন্যই কিন্তু এত আপনার উৎসাহ ছিল। আচ্ছা, বাঙালি কটা রাষ্ট্রে আছে, মানে আপনাদের বাংলাদেশি কটা রাষ্ট্রে আছে? সব কটা রাষ্ট্রে 100, 200, 1000, 2000, 5000, 5.5 মিলিয়ন মানুষ তো বাংলাদেশি নেই আপনাদের বিদেশে। তাহলে তো আপনার জনসংখ্যারও নেমে যেত। তাহলে কারা দেখলো? দেখলো যারা বাংলাদেশকে চিনতো না, শেখ হাসিনাকে চিনতো না। গত 2 বছর ধরে তাদের কাগজে এত আলোচনা হয়েছে এবং তিনি এত বিজ্ঞাপন, মানে নিজেকে বিজ্ঞাপিত করেছেন বিভিন্ন ইন্টারভিউ দিয়ে। বলেছি না, হাইপ কি করে তুলতে হয়, কূটনীতি কি করে মানে শিখতে হয়, সেটা ওনার পায়ের কাছে বসে কূটনীতি শেখা উচিত এই যারা আছে আপনাদের। তাহলে খুব প্রাসঙ্গিকভাবে আসে যে মোদির জনপ্রিয়তা বেশি নাকি এই মুহূর্তে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি? দেশে ফেরার পর কি হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু নরেন্দ্র মোদীকে ছাপিয়ে গিয়েছেন। আর আপনারা বলতে পারবেন সব হচ্ছে ভারতীয় মিডিয়া, এখানে ভারতীয় মিডিয়ার ছক, রয়টার্স থেকে RTV, রাশিয়ান টেলিভিশন, জার্মানি থেকে এসছে, শুনুন, জার্মানি থেকে এসছে, ডয়েচে ভেল এসছে। কোথায় আছেন আপনারা? আপনার বিশ্ব পরিসর আপনারা ঘিরে নিয়েছেন। আপনারা গরুর মাংস খান, মুরগি মাটন খান, যদিও রেস্ট তো কমে গেছে। এখন বাজারে গেলে পরে পকেট হাতড়াতে হয়, কারণ কারখানা তো সব বন্ধ করে দিয়েছে আপনার এই ইউনূসের আমলে। আমি তখনই বলেছিলাম চুলো জ্বলবে না, এখন সত্যি সত্যিই চুলো জ্বলছে না। এখন আবার ভারতের পায়ে পড়েছে তেল দাও, চাল দাও, ডাল দাও, নুন দাও, বাগুন দাও, তারপরে তোমার পেট্রোল দাও, ডিজেল দাও, সব দাও। তাহলে এত ভারত বিরোধিতা করে কি হলো? সে পোঙ্গাটি তো মারা গেল, সারা ভারতবাসীতে খ্যাক 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 করে কেকশিয়ালের মতো হাসছে। এই যে বাংলাদেশের যে সরকার না, সে সরকারটা অতিশয় নির্লজ্জ সরকার। মাটিতে থুতু ফেলে, ফেলে আবার সেই থুতু চাটে। এত নির্লজ্জ সরকার আমি আমার বাপের জন্মে দেখিনি। মাঝে এই দীনেশ ত্রিবেদী বলেছিলেন, ওই আপনাদের হুমায়ুন কবির নাকি একটা আছে না, ওই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি দেখা করতে গেছিলেন খলিলুর রহমানের সঙ্গে, তাকে দেখে বলেছিলেন যে আপনার হাসিটা খুব সুন্দর। তা আমি বিদেশ মন্ত্রক একজনকে জিজ্ঞেস করলাম, ওই জনকে দিল্লি গেছিলাম, যে হঠাৎ দীনেশ দা এই কথা বললেন কেন? আমাদের কলকাতার মানুষ তো, আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, দীনেশ দা এরকম কথা বললেন কেন? বলবে না কূটনীতির ক জানে না, সবসময় 32 পার্টি বার করে রয়েছে, কূটনীতিকরা যে হাসে না সেটাও তো উনি জানেন না। বাংলাদেশের এসছে, উড়ে এসে জুড়ে বসেছে, কূটনীতির ক জানে না, সে তো গিয়ে খ্যাক খ্যাক করে হাসছে আর দাঁত বার করে সর্বসময়। তাই মৃদুভাবে উনি বলেছেন এটা, যে আপনার হাসিটা খুব সুন্দর। বুঝেছে বলে তো আমার তো মনে হয় না, আর মোটা গোবরে মাথা, ও মাথায় কিছু ঢুকবে না। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হলো, কে বেশি জনপ্রিয়, মোদি নাকি শেখ হাসিনা? 2 বছরের মধ্যে শেখ হাসিনা তার হারানো স্থান যেভাবে পুনরুদ্ধার করেছেন এবং সারা বিশ্ব যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, তিনি দেশে ফিরলে পরে এই দেশ গঠনে সারা বিশ্ব এগিয়ে আসবে। আমি বলেছিলাম না, বিশ্বের প্রত্যেকটা দেশ হেল্প করবে, ভারতবর্ষ তো আছেই। আমেরিকা কি করবে না করবে আমি জানি না, তাদেরকে আমরা বিশ্বাস করি না, যার জন্য বারবার আমরা কিন্তু আমেরিকাকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারা পেছনে পড়ে রয়েছে। ঠিক আছে, দেখা যাক, আমরা যা করার আমরাই তো করবো। ওরা তো 7 সমুদ্রে 13 নদী পেরিয়ে এসে করবে না। হ্যাঁ, কিছু সংখ্যক নেভি ছিল তো নামালো, এই তো হবে, যা করার ভারতবর্ষই করবে। আর ফিনিক্স পাখির মতো চিতা থেকে উঠে এলেন শেখ হাসিনা। সুতরাং বলুন,
দেশরত্ন শেখ হাসিনা জিন্দাবাদ। ভারত স্থলবন্দরগুলো দিয়ে পণ্য পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশ আমদানি বাড়িয়েই চলেছে আর মুখে বড় বড় কথা বলছে, হুঙ্কার ছাড়ছে ফেসবুকে। ভারত সরকার থোড়াই কেয়ার করছে। তারা শেখ হাসিনাকে যেমন সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তেমনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখন তারেক রহমানকে জরুরি ভিত্তিতে 10ই আগস্ট দেখা করতে হচ্ছে। দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দেওয়ার পরেই বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান সরকার যে চোখ পাকিয়ে মুখ পাকিয়ে হুঙ্কার দিয়ে ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা প্রেস বিজ্ঞপ্তি ছুড়ে দিয়েছিলেন, তখনই প্রশ্ন করেছিলাম যে ঠিক কূটনৈতিক ভাষায় এরকম আর হবে না, কোনোদিন হবে না, এটাই শেষ কথা, এই সুরে এতটা ক্ষুব্ধ হয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়াটা ঠিক কূটনৈতিক, রাজনৈতিক কিংবা এক ধরনের প্রাপ্তবয়স্ক আচরণ হলো কিনা। অন্যদিকে প্রশ্ন তুলেছিলাম যে ঠিক কেন তারেক রহমান সরকার এমন একটা হুঙ্কার ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে না দিয়ে, কিংবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চিঠি লিখে, কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি চিঠি লিখে, কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন তুলে ফোন করে না জানিয়ে কেন ফেসবুকে এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি পেশ করলেন। কিন্তু যেদিন সরকার এই হুঙ্কার প্রকাশ করেছে ফেসবুকে, সেদিনই সরকারের আচার আচরণে এবং কর্মকাণ্ডে এখন পরিষ্কার, দিল্লিও জানে ঢাকাও জানে সরকার উপর দিয়ে এসব হুঙ্কার দেবে বটে, কিন্তু অন্যদিকে লেজ গুটিয়ে দিল্লির সঙ্গে নানা রকম দর কষাকষিতে এবং নানা রকম সমর্থন চাইতে একরকমের কাকুতি মিনতি করবে বলেই সম্ভবত সরকারের দশাটা হয়েছে এই যে স্থানীয় মানুষের কাছে, দেশের মানুষের কাছে, ভোটারদের কাছে, দেশের সমর্থক নেতা কর্মীদের কাছে ইজ্জতটুকু রক্ষা করতে তারা ফেসবুকে হুঙ্কার ছাড়ার পথ বেছে নিয়েছে। মনে করে দেখেন, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে একদম মানে চ্যাট জিপিটি লিখে দেওয়া দাঁত ভাঙা ইংরেজিতে যেই স্ট্যাটাসটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রসব করলো, সেই স্ট্যাটাসটা অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টটা, সেটার কথা আমাকে মনে করিয়ে দিয়েছে, যেখানে মনে থাকবে আপনাদের সেই কত মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছিলেন আজই হবে ইরানের সভ্যতার শেষ দিন, আজকেই নাকি আমেরিকা এমন বোমা সব ফাটাবে ইরানের বুকে যে ইরানের সভ্যতা চিরতরে মানব জাতির মধ্য থেকে নিঃশেষ হয়ে যাবে, মানে আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এরপরে 6 মাস ধরে এখন ইরান এমন যুদ্ধ করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রেরই নিঃশেষ হওয়ার অবস্থা হয়েছে। শুধু তাই নয়, অন্তত যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার চেয়ারটা একদম নড়বড়ে হয়ে গেছে, তিনি যে মহা বিপদে পড়েছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল বিশ্লেষক এবং সারা পৃথিবীতেই সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে আকেলমান্দ সকলে লিখছেন। মানে এই যে শেষ করে দেব, আর কোনো সম্পর্ক রাখবো না, এটাই আমার শেষ কথা, এ ধরনের কথা। তাই প্রেসিডেন্ট ট্রাম্পই সামাল দিতে পারেন না, আর বাংলাদেশ যার 3 দিকে ভারতের মতো একটা বিরাট দেশ, তারা কিভাবে সামাল দিতে পারবে এই প্রশ্ন তুলেছিলাম। কারণ ওই চিঠিতে বাংলাদেশ বলল তারা তীব্রভাবে ক্ষুব্ধ যে শেখ হাসিনার মতো একজন জেনোসাইডার, গণহত্যাকারী, পলাতক আসামিকে ভারত সংবাদ সম্মেলন করতে দিয়েছে। শুধু তাই নয়, ভারত এমন অবস্থায় এই সংবাদ সম্মেলন করতে দিয়েছে যখন কিনা ভারতকে আগেই বলে দেওয়া হয়েছিল এই সংবাদ সম্মেলন করলে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে ঠেকতে পারে। প্রশ্ন তুলেছিলাম, বাংলাদেশ সরকার কি জানিয়ে দিয়েছে ভারতকে, ঠিক কোথায় গিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা তাহলে ঠেকতে পারে। এরপর ওই চিঠিতেই বাংলাদেশ সরকার সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে যেরকম শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা আর
কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আবারও ঢুকতে পারবে না, মানে ওই যে আবারও কোনোদিন হবে না, একেবারে শেষ কথা বলে দিলাম, এবারেই এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এ ধরনের ছেলে মানুষই অবস্থানের কোনো সুযোগ কূটনীতি, রাজনীতি, বিশ্ব আন্তর্জাতিক যে দর কষাকষি এসবের ভেতরে নাই। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই যে ফেসবুকে হাততালি পেতে যে বিবৃতি দিল, সেখানে কিন্তু এই কথাটা লিখলো যে শেখ হাসিনা আওয়ামী লীগ আর জীবনেও বাংলাদেশে ঢুকতে পারবে না, এবং তারা বলে দিল সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ আর কোনোদিন কারো ক্লায়েন্ট স্টেট অনুগত রাষ্ট্র হবে না। আরে ভারত কি আপনাদেরকে চিঠি দিয়ে লিখে বলেছে যে ভারতের অনুগত রাষ্ট্র হতে হবে? অথচ দেখেন তারেক রহমান সরকারের আনুগত্য আর নির্ভরশীলতা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। মানে কেন দীনেশ ত্রিবেদীকে ডেকে পর্যন্ত এই চিঠিটা সরকার ধরিয়ে দিল না, ফেসবুকে হাততালি পাওয়ার জন্য পোস্ট করে এই কাজ সারলো? তার প্রমাণ হচ্ছে যেদিন এই চিঠি নিয়ে দিকে দিকে ধন্য ধন্য রব যে আহা তারেক রহমান সরকার উপযুক্ত জবাব দিয়েছে মোদী সরকারকে, সেদিন কিনা দীনেশ ত্রিবেদীকে ডেকে এনে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী তারা দুজনে মিলে বাংলাদেশে যাতে ভারত আরো জ্বালানি সরবরাহ বৃদ্ধি করে সেই অনুরোধ করেছে, এবং বলেছে ওই যে শেখ হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছিলেন ভারতের নিজস্ব বিনিয়োগে ভারত থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে পর্যন্ত যে ডিজেল সরবরাহের পাইপলাইন, সেই পাইপলাইনে যাতে ভারত আরো বেশি করে করে ডিজেল দেয়। সেই ইরান যুদ্ধ লেগেছে পর থেকে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করে একরকম টিকিয়ে রেখেছে যে দেশ, সে দেশকেই আবার হুমকি দিচ্ছে বাংলাদেশ সরকার যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোথায় যাবে সেটা তারা জানে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে ভারতকেই ঠিক করতে হবে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন দিকে যাবে, আর ওদিকে জ্বালানি মন্ত্রী ডেকে রীতিমতো অনুনয় বিনয় করছেন ভারতের রাষ্ট্রদূতকে দীনেশ ত্রিবেদীকে যাতে তারা আরো বেশি বেশি করে ডিজেল সরবরাহ করেন। কারণ সেই ফেব্রুয়ারি থেকে ভারত আসলে বাংলাদেশের ডিজেল সরবরাহটা টিকিয়ে রেখেছে। ডিজেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি কাজে লাগে যে জ্বালানিটি, যেই জ্বালানির সবচেয়ে বেশি চাহিদা সেটি হচ্ছে ডিজেল, এবং প্রায় 45 লাখ টনের মতো ডিজেল লাগে বাংলাদেশে, আর 7-7.5 লাখ টন ডিজেল আমরা পরিশোধনের মাধ্যমে অপরিশোধিত তেল পরিশোধন করে আমরা তৈরি করতে পারি। তাহলে দেখেন পুরোটাই বাকিটা নির্ভরশীলতা। এবং সেই ইরান যুদ্ধের সময় যখন সমুদ্রপথে জ্বালানি আনা প্রায় অসম্ভব হয়ে গেল এবং তারেক রহমান সরকার ইরান সরকারকে পর্যন্ত খেপিয়ে তুললেন যে খামেনির মৃত্যুর পর শোক না জানিয়ে যাতে কিনা তারা হরমুজ প্রণালী বাংলাদেশের জন্যও বন্ধ করে দিল, এ পরিস্থিতিতে ভারত ডিজেল সরবরাহ না করলে তখন রীতিমতো সেচ বন্ধ হয় বাংলাদেশে, এবং কৃষকের সেচ বন্ধ হলে তখন বাংলাদেশে একটা খাদ্য সংকট তৈরি হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ভারত 45,000 টনের বেশি ডিজেল বাংলাদেশকে সরবরাহ করে গেছে। অথচ সেই ভারতকে বাংলাদেশ চোখ পাকিয়ে বলছে যে বাংলাদেশ আর কোনোদিন কারো ক্লায়েন্ট স্টেট হবে না, অনুগত রাষ্ট্র হবে না। কই, বাংলাদেশকে তো অনুগত রাষ্ট্র হওয়ার আহ্বান জানায় নাই ভারত। 45,000 টন ডিজেল পাঠিয়ে গত কয়েক মাসে ব্যাপক বৈশ্বিক সংকটকালে শুধু কি ডিজেল, দেখেন কাঁচা মরিচের দাম উঠেছিল 350 টাকা কেজি, সেই কাঁচা মরিচের দাম যে 130-150 টাকা কমে এসেছে তার কারণ যেদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক হুমকি ধামকি দিচ্ছে ভারত সরকারকে, সেদিন কিনা ভোমরা, বেনাপোল সহ বাংলাদেশের সকল স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকছে 100 টন ভারত থেকে। যেই ভারতের ওপর চাল, ডাল, তেল, কাঁচামরিচ এই সব বিষয়ে একটা নির্ভরশীলতা, এবং নির্ভরশীলতাটা স্বাভাবিক যেহেতু 3 দিক ঘিরে ভারত, এবং ভারত একটা বিরাট দেশ, তাদের উৎপাদনও অনেক অনেক বেশি, এবং যেখানে বাংলাদেশে চাল, ডাল, তেল এ ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচামরিচ পর্যন্ত বা পেঁয়াজ, এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এক রকমের আকাশ ছোঁয়া হলে সরকারের ভিত নড়ে যায়। সে সময়ে সরকার
এ ধরনের হুমকি কেন প্রতিবেশী রাষ্ট্রকে দেবে, কেন তার সঙ্গে আলোচনার দুয়ার খুলে রাখবে না, সেটা যেমন প্রশ্ন, তেমনি প্রশ্ন তার মানে কি সরকার একদিকে হুমকি ধামকি দিচ্ছে আর দিল্লির সাথে আসলে সম্পর্কটা এমন ভাবে ঠিক রেখেছে বলেই তারেক রহমান সরকারকে মোদী সরকার পাইপলাইন দিয়ে ডিজেল দিয়েই যাচ্ছে। এমনকি সংকটকালে কাঁচা মরিচ থেকে এই যে সেনাবাহিনীর ব্যবহারযোগ্য টিয়ার শেল পর্যন্ত গতকালকেও আমদানি হয়ে এসেছে ভারত থেকে। এই যে ভারত থেকে ক্রমাগত আমদানি বাড়ছে আর বাংলাদেশ সরকার খেলছে না না ভারতের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, শেখ হাসিনা যতদিন ভারতে আছেন ততদিন, সেই খেলাটা কিন্তু শুরু করেছিলেন ইউনূস সরকার। ইউনূস সাহেব এই বক্তব্য দেশি বিদেশি মিডিয়ায় দিয়েছিলেন যে ভারতের উপর থেকে নির্ভরশীলতা আমরা কমিয়ে আনবো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য আমরা কিছুতেই স্বাভাবিক করতে পারি না যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেবে। অথচ অন্যদিকে দেখেন ভারত মাসের পর মাস ভিসা বন্ধ রেখেছে, ভিসা নতুন করে চালু করেছে বটে, কিন্তু এখনো সেটা পরিমাণে ভীষণ রকমের কম। অন্যদিকে ভারত তার ইচ্ছা মতো পুশিন, যেই কাজটা তারা বহু বছর ধরে করতে চাইছিল, মানে বহু বছর ধরে বিজেপির কথা হচ্ছে বাংলাদেশের লোকেরা অবৈধ অনুপ্রবেশ করে ভারতের কাজ সম্পদ সব নষ্ট করছে ভারতে ঢুকে, এবং তারপর শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তখন তারা পুশিন করার সাহস পেত না। এখন মোদী সরকার সেই 2025-এর মে থেকে ইউনূস আমল থেকে যে পুশিন করে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নামে, সেই পুশিন তারা অব্যাহত রেখেছে। তারা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করেছে, মানে যার মাধ্যমে বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের বিমানবন্দর পর্যন্ত যে ভারত থেকে বিমান ধরে ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করা যেত, সেই পথটা তারা বন্ধ করে রেখেছে। ভারত স্থলবন্দরগুলো দিয়ে পণ্য পাঠানো বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশ আমদানি বাড়িয়েই চলেছে আর মুখে বড় বড় কথা বলছে, হুঙ্কার ছাড়ছে ফেসবুকে। ভারত সরকার থোড়াই কেয়ার করছে। তারা শেখ হাসিনাকে যেমন সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তেমনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখন তারেক রহমানকে জরুরি ভিত্তিতে 10ই আগস্ট দেখা করতে হচ্ছে। কে বলতে পারে এ অবস্থায় তারেক রহমানকে বিমস্টেক সভাপতি হিসেবে তার কাছে যে দাওয়াত পৌঁছেছে, সে দাওয়াতটাই মেনে নিয়ে দ্রুত ভারতেও রওনা হতে হয় কিনা। কারণ শামা ওবায়েদকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকবে, তখনও শামা ওবায়েদ বলেছেন বাংলাদেশ অবশ্যই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করতে চায়, তবে প্রধানমন্ত্রী সময় করতে পারেন কিনা সে বিষয়টাই এখন দেখা হচ্ছে। এখন দেখা যাক জ্বালানির বিনিময়ে ভারত কি কি আদায় করে নেয়। অন্তত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমকিতে যে ভারত সরকার টলে যাবে না, কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতেও তুলে দেবে না, কিংবা শেখ হাসিনার কথা বলাও বন্ধ করবে না, তা নিশ্চিত। ভারত সরকার এসবে পাত্তা দিচ্ছে না, তাদের মনোযোগ বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধির দিকে।